আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়েই শুরু হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান জুড়ে ঘোষণা করা হয়েছে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক। নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে যুদ্ধের মধ্যেও রাস্তায় বেরিয়ে এসেছেন সাধারণ মানুষ। তবে এই শোককে শক্তিতে পরিণত করেছে আইআরজিসি। বাহিনীটি জানিয়েছে ইরানিদের প্রতিশোধের হাত থেকে তারা রেহাই পাবে না। যেমন বলা তেমন কাজ, ইতিমধ্যেই হত্যা করা হয়েছে ২ শতাধিক মার্কিন সেনাকে। রাশিয়ার বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শনিবার থেকে মধ্যপ্রাচ্যে অবস্থিত ১৪ মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান, যার মধ্যে রয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েত। বিপ্লবী গার্ডস জানিয়েছে, মার্কিন সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক এই হামলায় অন্তত ২০০ জন হতাহত হয়েছে। ধ্বংস করা হয়েছে কাতারের আল উদেইদ ঘাঁটিতে স্থাপিত যুক্তরাষ্ট্রের FP-132 রাডার। এই রাডারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করার প্রযুক্তিতে সজ্জিত। পাশাপাশি ৫,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রাডারটির শনাক্তকরণ ক্ষমতা। বিপ্লবী গার্ডসের দাবি, মিসাইল হামলার মাধ্যমে তারা মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের অন্যান্য সামরিক সম্পদ। আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাভাদি রাষ্ট্রীয় টেলিভিশনে ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিয়েছেন। জানান, মার্কিন প্রেসিডেন্টের জানা উচিত ইরান তাদের মজুদ থেকে কেবল কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শীঘ্রই উন্মোচন করা হবে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের ভান্ডার। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোয় অবস্থান করছে কমপক্ষে ৫০,০০০ মার্কিন সেনা। শঙ্কা রয়েছে, ইরান যদি বড় আকারের প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখে, সেক্ষেত্রে দ্রুতই ফুরিয়ে আসবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এতে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা পৌঁছাতে পারে কয়েক হাজারে। সিএনএন এবং গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ বলছে, ইরান আগে থেকেই এই প্রতিশোধের প্রস্তুতি নিয়ে রেখেছিল। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ধ্বংস করতে আক্রমণ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে যুদ্ধের নির্ণায়ক হিসেবে ভূমিকা পালন করবে ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদ। কুয়েতের আকাশসীমায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাসের আশপাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। টাইমস অফ ইসরায়েল ও ইন্ডিয়া টুডের মতো বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কমপক্ষে একজন পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাইলটকে গাড়িতে আশ্রয় দিয়েছেন এক বেসামরিক নাগরিক। ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়, নিজেদের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ভুলবশত আক্রমণেই মার্কিন বিমানটি ভূপাতিত হয়েছে। মিসাইল ও যুদ্ধবিমানকে প্রতিহত করার জন্য মার্কিন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি বিশ্বজুড়ে সমাদৃত, যদিও প্যাট্রিয়টের ম্যালফাংশনজনিত সমস্যা আছে। এ কারণে অনেক সময় নিজস্ব যুদ্ধবিমানকে ভুল করে শত্রুর বিমান হিসেবে শনাক্ত করে এই এয়ার ডিফেন্স সিস্টেম। কুয়েত সিটির কাছে মিনা আল আহমেদি শোধনাগারে কিছু ধ্বংসাবশেষ পড়েছে, যার ফলে 2 শ্রমিক সামান্য আহত হয়েছেন। সাম্প্রতিক কয়েক ঘন্টায় উপসাগরীয় দেশটিতে বিমান হামলার সাইরেন শোনা যাওয়ার পর এই ঘটনা ঘটল। কুয়েতি কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার রাজধানীর দিকে আসা বেশিরভাগ ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। এদিকে আল জাজিরা বলছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে প্রতিবেশী কাতারের রাজধানী দোহাতেও প্রায় আধা ডজন বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানানো হয়েছিল। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এখনও হামলা অব্যাহত রেখেছে ইরান। এছাড়া বিমান হামলার সতর্কতা জারি করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ করা হয়েছে। খামেনিকে হত্যার পর তাসের ঘরের মতো ভেঙে যাবে ইসলামী প্রজাতন্ত্রের সাম্রাজ্য, এমনটাই ভেবেছিল ইসরায়েল ও আমেরিকা। তবে হয়েছে তার উল্টো। যুদ্ধের 2 দিন পেরিয়ে গেলেও দৃঢ়তার সঙ্গে লড়াই করে যাচ্ছে ইরানিরা। আক্রমণের ধার বেড়েছে কয়েক গুণ। খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব এখন একক কোনো ব্যক্তির হাতে নেই, অর্থাৎ ডিসেন্ট্রালাইজড।
অর্থাৎ ডিসেন্ট্রালাইজড। বিষয়টি ঠিক করা হয়েছিল আরও আগে থেকে। ইতিহাস বলছে কমান্ড স্ট্রাকচার ডিসেন্ট্রালাইজড করা হয় যুদ্ধকে দীর্ঘমেয়াদী করার জন্য। এক্ষেত্রে যুদ্ধ থামানো খুব কঠিন হয়ে পড়ে। আমিরাতকে লক্ষ্য করে লঞ্চ করা হয়েছে 137টি মিসাইল ও 209টি ড্রোন। মুসলিম প্রধান দেশ হবার পরেও এমন সিদ্ধান্ত গ্রহণের কারণ আমিরাতের ইসরায়েল প্রীতি। 2020 সালে আব্রাহাম অ্যাকর্ডে সই করে ইসরায়েলকে স্বীকৃতি দেয় ইউএই। দেশটিতে স্থাপিত মার্কিন বিমান ঘাঁটি আল ধাফরায় অবস্থান করছে F-35 যুদ্ধ বিমান। পশ্চিমা ধনতন্ত্রের প্রতীক আমিরাতে আক্রমণের মাধ্যমে বিশ্বকে প্রতীকী বার্তা দিচ্ছে ইরান। ইরানি হামলার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইসরায়েল, যাকে লক্ষ্য করে প্রায় 200টি মিসাইল আর ডজন খানেক ড্রোন নিক্ষেপ করা হয়েছে। তেল আবিব আর হাইফার মতো শহরের বহুতল স্থাপনা এখন কংক্রিটের জঞ্জাল। অফিসিয়ালি নিহত সংখ্যা 9 জন। তৃতীয় স্থানে আছে বাহরাইন, যাকে লক্ষ্য করে 61টি মিসাইল আর 34টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এখানে ইউএস ফিফথ ফ্লিট এর হেডকোয়ার্টার আছে, যা মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক শক্তির কেন্দ্র। ইরান দাবি করছে তারা এই হেডকোয়ার্টার ধ্বংস করেছে। বাহরাইনও আব্রাহাম অ্যাকর্ডস সাইন করে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। ইতোমধ্যে ইরানের পক্ষে যুদ্ধ অংশ নিয়েছে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। ইরানের ড্রোন আর মিসাইল থামাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর এয়ার ডিফেন্স সিস্টেমে সংকটে দেখা দিয়েছে। একটি মিসাইল ঠেকাতেই ব্যবহার করতে হচ্ছে 2 থেকে 5টি ইন্টারসেপ্টর। ইরানের কয়েক হাজার মিসাইল ভান্ডার খালি হবার আগেই ইসরায়েলের মিত্রদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে আসবে বলে আশঙ্কা রয়েছে। এদিকে ইতালির মাধ্যমে যুদ্ধবিরতির জন্য ইরানকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সংবাদ ছড়িয়ে পড়লেও তা ভেরিফাই করা যায়নি। তবে কুয়েতের একটি ঘাঁটিতে ড্রোন স্ট্রাইকে 3 জন মার্কিন সেনার মৃত্যু ট্রাম্প প্রশাসনকে চাপে রেখেছে। আনঅফিশিয়াল সংখ্যা আরও বেশি বলে মনে করা হচ্ছে। প্রথম দুদিন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা আমেরিকান সার্ভেইলেন্স ইকুইপমেন্টকে টার্গেট করেছে ইরান, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আর্লি ওয়ার্নিং সিস্টেম হিসেবে কাজ করত। এই ওয়ার্নিং সিস্টেম ইকুয়েশন থেকে বের হয়ে গেলে ইরানের লক্ষ্যবস্তু হিট করার অনুপাত বেড়ে যাবে, আর সেই পথেই এগোচ্ছে আইআরজিসি। দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী, জনপ্রতিনিধিরাও আন্ডারগ্রাউন্ডে। দেশের অবস্থা নাজেহাল। এমনই সংকটকালীন মুহূর্তে বাংলাদেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। টানা 558 দিনের পথ চলায় একের পর এক বাধা বিপত্তি সত্ত্বেও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন। আর এরই মাধ্যমে অতীতের খাতায় নাম লিখিয়েছে উপদেষ্টা পরিষদ। কিন্তু তাদের গন্তব্য কোথায়? শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস 18 মাসে সামলেছেন প্রধান উপদেষ্টার দায়িত্ব। ক্ষমতা হস্তান্তর শেষে সাবেক সরকার প্রধান ফিরেছেন তার চিরচেনা গন্তব্য গ্রামীণে। আগামী সপ্তাহ থেকে ইউনূস সেন্টারে অফিস শুরু করবেন তিনি, আর মার্চের 3য় সপ্তাহে যাচ্ছেন জাপান সফরে। সামাজিক ব্যবসা ও 3-0 কনসেপ্ট নিয়েই আপাতত ব্যস্ত থাকবেন প্রফেসর। আইন উপদেষ্টা আসিফ নজরুল ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রিয় ক্লাসরুমে। শিক্ষকতার পাশাপাশি মনোনিবেশ করবেন মৌলিক বিষয়ে লেখালেখি আর গবেষণায়। আপাতত কিছুদিন বিশ্রাম নিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এরপর লেখালেখিতে ফিরতে চান তিনিও। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দায়িত্ব শেষে আবারও যোগ দিচ্ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। পরিবর্তন এসেছে পরিবেশ ও মানবাধিকার অঙ্গনেও। সৈয়দা রিজওয়ানা হাসান আবারও নিজ ঘর বেলাতে ফিরেছেন প্রধান নির্বাহী হিসেবে। আর নিজ এনজিও ব্রতির মানবাধিকার রক্ষার কার্যক্রম নিয়ে ব্যস্ত সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদ ছেড়ে ফয়েজ আহমেদ তৈয়ব ফিরে গেছেন নেদারল্যান্ডসে। আর ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজ দল এনসিপির সাংগঠনিক দায়িত্বে ব্যস্ত। তবে দেশে অবস্থান করা উপদেষ্টাদের অবাধে ঘুরে বেড়ানো কঠিন হবে বলে মন্তব্য করেছেন গোলাম মাওলা রনি। সাবেক এই সংসদ সদস্য সম্প্রতি এক টকশোতে যোগ দিয়ে এমন মন্তব্য করেন। তার দাবি, ওয়াহিদুদ্দিন মাহমুদ বা সালেউদ্দিন আহমেদের মতো 2-1 সজ্জন মানুষের হয়তো সমস্যা হবে না, কিন্তু যারা অকারণে ওভার স্মার্টনেস দেখিয়েছেন, অহেতুক অঙ্গভঙ্গি করেছেন, জনগণ তাদের সহজে ছেড়ে দেবে না। নির্দোষদের বিরুদ্ধে পরিচালিত মামলাগুলো বিবেচনা করার কথা বলেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে তা তো হয়নি। উল্টো জনগণের স্বার্থ বিকিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যেই বিষয়গুলো জনরোষ তৈরি করেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যে দানব তৈরি করেছে, এর ফল তাদেরকে দুনিয়াতেই ভোগ করতে হবে বলে মন্তব্য করেন এই রাজনৈতিক বিশ্লেষক।